হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাংলা মাধ্যমের স্কুলে 2022 সালের ফেব্রুয়ারি মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দেবে, সেই অ্যাক্টিভিটি টাস্কের সলিউশন তোমরা এই চ্যানেলে পাবে। ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত ক্লাসের অ্যাক্টিভিটি টাস্ক এই চ্যানেলে করিয়ে দেওয়া হবে। এছাড়াও ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাদের যে পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইয়ের চ্যাপ্টার ধরে ধরে অঙ্কের সলিউশন এই চ্যানেলে করা হবে। তাই বলছি যে তোমরা এখনো এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে আমরা ক্লাস 8-এর অ্যাক্টিভিটি টাস্ক, ফেব্রুয়ারি মাসের যে অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দেবে বা দিয়েছে, সেই অ্যাক্টিভিটি টাস্কের সলিউশন আমরা করব। প্রথম প্রশ্ন দেখো, যে এই অ্যাক্টিভিটি টাস্কে যেটা আছে সেটা হচ্ছে যে অধ্যায় 2-এর অর্থাৎ পাই চিত্র যে চ্যাপ্টারটা আছে, মেনলি সেই চ্যাপ্টারের উপরে বেস করেই এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো করা হয়েছে। আর সাথে কয়েকটা জ্যামিতির কিছু প্রশ্ন আছে। অধ্যায় 1-এর যে জ্যামিতির পোর্শন আছে, সেই জ্যামিতির পোর্শন থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নটা দেখো, যে এটা পাইচিত্রের প্রশ্ন, এটাও পাইচিত্রের প্রশ্ন। পাইচিত্র যেমন তোমাদের যে অধ্যায়টা রয়েছে, সেই যে অধ্যায়ের প্রশ্ন। একটি বৃত্তের কেন্দ্রের সম্পূর্ণ কোণের পরিমাপ কত হবে? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। একটা যদি বৃত্ত আমরা এখানে আঁকি, একটা বৃত্তের কেন্দ্রে কতটা পরিমাণ কোণ থাকে, এই একটা বৃত্তের কেন্দ্র, একটা যদি তুমি দাগ টানো, তারপরে যদি তুমি কোণ মাপো, অর্থাৎ তুমি যদি এখানে একটা চাঁদা বসিয়ে এই কোণটাকে মাপো, তুমি চাঁদার সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ দুখানা চাঁদা এখানে ফিট হবে। ওপরের দিকে একটা চাঁদা, নিচের দিকে একটা চাঁদা, অর্থাৎ কেন্দ্রে, কোনো বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাণ হয় 360 ডিগ্রি। এখান থেকে চাঁদা বসিয়ে মাপবে, দেখবে এইখান থেকে এই পর্যন্ত হবে 180 ডিগ্রি। আবার নিচের দিকে চাঁদা বসাবে, দেখবে এইখান থেকে এই পর্যন্ত হবে 180 ডিগ্রি, অর্থাৎ মোট হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাদের অপশন ডি হবে সঠিক, 360 ডিগ্রি। এইবার পরের প্রশ্ন, যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয়, তখন সেই চিত্রটি হলো পিক্টোগ্রাফ, একক স্তম্ভচিত্র, দ্বিস্তম্ভলেখ, পাই চিত্র। আমরা এই যে পাই চিত্র চ্যাপ্টারে যখন অঙ্কগুলো করব, দেখবে যে অঙ্কগুলোকে একটা বৃত্তাকার ক্ষেত্রের কোণের মাধ্যমে এরকম ভাবে প্রকাশ করা হচ্ছে। যে ধরো এটা হচ্ছে 60%, 60%, 60 ডিগ্রি, এটা ধরো 70 ডিগ্রি, হ্যাঁ, এটা ধরো 110 ডিগ্রি, এটা ধরো আরো কিছু আছে, ধরো 40 ডিগ্রি। এরকম ভাবে সব ডিগ্রিতে বৃত্তের মধ্যে এরকম ভাবে তথ্যগুলোকে প্রকাশ করা হয়। তো এই যে তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে বৃত্তের মধ্যে, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে পাই চিত্র। এটাকে বলা হয় পাই চিত্র। অর্থাৎ যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রে, এটা বৃত্তাকার একটা ক্ষেত্র, চিত্রের দ্বারা, এটা বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয়, তখন সেই চিত্রটি হলো পাই চিত্র। অর্থাৎ এখানে হবে আমার অপশন ডি। এরপরে আমরা 2-এর দাগের অঙ্কে চলে আসছি। দেখো 2-এর দাগের যেটা দিয়েছে, সত্য অথবা মিথ্যা লেখো। অর্থাৎ যে কথাটা এখানে বলবে সেটা সত্যি কথা কি মিথ্যা কথা, সেটাকে তোমাকে ওই লেখাটা পড়ে যুক্তির সাহায্যে সেটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এখানে কি বলেছে, প্রথম প্রশ্নটা হচ্ছে পাই চিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। ব্যাপারটা কি? ব্যাপারটা যদি আমরা একটা পাই চিত্র আঁকি, এরকম ভাবে যদি বৃত্ত আঁকা হয়, বৃত্তের মধ্যে বিভিন্ন অংশকে এরকম ভাবে যদি বসাবে, ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এইটা হচ্ছে 30 ডিগ্রি। এবার ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কোনো একটা ক্ষেত্র কতটা জায়গা জুড়ে রয়েছে সেইটা। এবার দেখো এই যে 60 ডিগ্রি অঞ্চল যেটা রয়েছে, 60 ডিগ্রির যে জায়গাটা রয়েছে, সেই জায়গার ক্ষেত্রফল, সেই জায়গাটা 30 ডিগ্রি যে জায়গাটা রয়েছে, তার জায়গার তুলনায় ছবি দেখেই বোঝা যাচ্ছে বেশি, মানে এই ক্ষেত্রফলটা বড়, এই ক্ষেত্রফলটা ছোট। এবার দেখো এই কোণের মানটাও বড়, এই কোণের মানটাও ছোট, অর্থাৎ
যদি কোণের মানটা বেশি হয় তাহলে তার বেশি জায়গা জুড়ে সে বিস্তার লাভ থাকবে, আর যদি কোণের মানটা কম হয় সে কম জায়গা জুড়ে থাকবে। তাহলে এখানে যেটা বলছি যে বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে, যেহেতু 60 ডিগ্রি এটা, এর তথ্যের অংশের পরিমাণটা বেশি, অর্থাৎ এটাকে আমরা কি করে বের করেছি, তোমরা এই পাইচিত্র চ্যাপ্টারটা করলেই বুঝতে পারবে যে যার অংশের পরিমাণ যত বেশি, যার মানটা যত বেশি, তার কিন্তু এই কোণের মানটাও তত বেশি হবে। এর 60 ডিগ্রি এসছে, এর নিশ্চয়ই এই 30 ডিগ্রির যা মান তার ডবল, অর্থাৎ ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, এর 60 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির যে মানটা তার ডবল হচ্ছে এই 60 ডিগ্রি। অর্থাৎ এবং 60 ডিগ্রির ছবিতে দেখেই বোঝা যাচ্ছে 60 ডিগ্রির যে ক্ষেত্রফল, এই অঞ্চলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা 30 ডিগ্রির এই অঞ্চলের ক্ষেত্রফলের থেকে বেশি। তাহলে এই কথাটা কি, পাই চিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। সমানুপাতিক কথাটা কি, সমানুপাতিক কথাটা তোমরা এই ক্লাসে জানতেও পারো, নাও জানতে। সমানুপাতিক মানে হচ্ছে যে একটা যদি বাড়ে তাহলে আরেকটাও বাড়বে। দুটোর মধ্যে যদি আমরা কোনো তুলনা করি, দুটো জিনিসের মধ্যে যদি তুলনা করি, তাহলে একটা জিনিসের বাড়ার সাথে সাথে যদি আরেকটা জিনিসও বাড়ে সেটাকে বলা হয় সমানুপাতিক। আবার একটার কমার সাথে সাথে যদি আরেকটাও কমে তাহলে সেটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ বাড়লে একটা বাড়লে আরেকটাও বাড়বে, আর একটা কমলে আরেকটাও কমবে, এটাকে বলা হয় সমানুপাতিক। আর আরেকটা কথা হচ্ছে ব্যস্ত অনুপাতিক, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কি, একটা বাড়লে আরেকটা কমবে, এরকমও আছে। এরকমও দুটো রাশির দুটো এইরকমও রাশি আছে যে একটা রাশি বাড়লে আরেকটা রাশি কমে যাবে, সেরকমও আছে। যেমন ধরো একটা বাড়লে আরেকটা কমবে, এরকম একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে ধরো নির্দিষ্ট পরিমাণ জমি চাষের ক্ষেত্রে যদি 10 জন কৃষক 5 দিনে কাজটা করতে পারে, এবার কৃষকের সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয়, 20 জন করে দেওয়া হয়, তাহলে কিন্তু আর 5 দিন লাগবে না, সেটা কমেই হয়ে যাবে। তাহলে দেখো একটা তথ্য বাড়লো আর একটা কমে গেল, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। আর বেশিরভাগ ক্ষেত্রে সমানুপাতিকই হয়। তাহলে এটা আমার হচ্ছে যে এই ক্ষেত্রফলটা যদি বাড়ে তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণটাও বাড়বে, আর ক্ষেত্রফল যদি কমে তাহলে পরিমাণটাও কমবে। তাহলে এই সমানুপাতিক এই কথাটা হচ্ছে সত্য। এবার আমরা পরেরটাই যাব। কোন বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না। আমরা তাই বৃত্তকলার যে কেন্দ্রীয় কোণটা, সে তথ্যের অংশকেই তো প্রকাশ করছে। কাকে প্রকাশ করবে, যে কতটা পরিমাণ। এটা ধরো 60 ডিগ্রি, এটা হচ্ছে ধরো কোনো একটা পরীক্ষা, এটা হচ্ছে অঙ্কেতে নম্বর পেয়েছে। আর 30 এটা হয়েছে ধরো ইংরেজিতে পেয়েছে। এরকম ভাবে অঙ্ক আমরা করব, এই অ্যাক্টিভিটিতেই করব, শেষের দিকে করব, তখন বুঝতে পারবে যে অঙ্কেতে যে নম্বর পেয়েছে সেটাকে যদি আমরা বৃত্তকলার কেন্দ্রীয় কোণে রূপান্তরিত করি সেটা 60 ডিগ্রি হয়, আর ইংরেজিতে যে নম্বর পেয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি হয়। তাহলে কি বলেছে, যে কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না। পারে না কেন, তথ্যের অংশকেই তো বৃত্তকলা প্রকাশ করে, সেটাকেই তো পাইচিত্র বলে। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা, এটা হচ্ছে সত্য কথা নয়। 3 নম্বর, কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক মানে কি, কোণের আগে, অর্থাৎ ধরো 60 ডিগ্রি, তার আগে একটা মাইনাস চিহ্ন। না, কেন্দ্রীয় কোণ কখনোই ঋণাত্মক হতে পারে না, কেন্দ্রীয় কোণ সবসময় ধনাত্মক, অর্থাৎ এখানে কোনো মাইনাস চিহ্ন আসবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার মিথ্যা। এরপর আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক দেখো, একটা ছবি আমি এখানে এঁকেছি, এটাও পাই চিত্রের অঙ্ক। বলছি যে একটি ছাত্র তার স্কুলের পরীক্ষার কয়েকটা সাবজেক্টে যে নম্বর পেয়েছে সেটা পাই চিত্রের আকারে দেওয়া হয়েছে। কি কি দেখো, ভালো করে দেখো। 30 ডিগ্রি একটা, ইংরেজিতে যে নম্বরটা পেয়েছে তাকে পাই চিত্রের আকারে প্রকাশ করলে সেটা 30 ডিগ্রি হবে। বিজ্ঞানে যে নম্বর পেয়েছে সেটা পাই চিত্রের আকারে প্রকাশ করলে সেটা 60 ডিগ্রি হবে। গণিতেরটা এখানে দেয়নি, বাকিটুকু গণিত পেয়েছে, এবং বাংলায় পেয়েছে যে নম্বরটা সেটাকে পাই চিত্রের আকারে প্রকাশ করলে হবে 180 ডিগ্রি। এইভাবে পেয়েছে। তিনটে সাবজেক্টের পাই চিত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে, শুধু গণিতের পাই চিত্রটা দেয়নি, এটাকে বের করতে হবে, প্রশ্ন আছে। এবং ওই যে পরীক্ষায় 4টে সাবজেক্টের মোট পরীক্ষা কিন্তু 300 নম্বরে হয়েছে। এবার আমরা প্রশ্নগুলোতে চলে আসি। কি প্রশ্ন? প্রথম প্রশ্নটা হচ্ছে, যে বিষয়ে সব থেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো। আমরা এর আগে পেয়েছিলাম যে
পাইচিত্রের দ্বারা, পাইচিত্রের যে কেন্দ্রীয় কোণ সেই কোণের দ্বারা কোনো তথ্যটা তার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পাইচিত্রের এখানে যে আমরা কেন্দ্রীয় কোণটা পাবো সেই কেন্দ্রীয় কোণই বিচার করে দেবে যে কোন বিষয়টায় এখানে সে বেশি পেয়েছে কম পেয়েছে। যার মানটা বেশি সেই কিন্তু এখানে সেই সাবজেক্টেই সে বেশি পেয়েছে, এবং যার মানটা কম সেই সাবজেক্টেই সে কম পেয়েছে। এখানে দেখো যে পাইচিত্রের কেন্দ্রীয় কোণের মোট পরিমাণ কত হয়, 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি। এখানে দেখো চারটে সাবজেক্ট, তার মধ্যে তিনটে সাবজেক্টের কেন্দ্রীয় কোণ দেওয়া আছে, কত কত, 180, 30, 60। গণিতেরটা দেওয়া নেই, তার গণিতেরটা আমাকে দেখতে হবে যে এটা কত হয়, নাহলে তো আমরা বুঝতে পারবো না কে ছোট কে বড়। একটা দেওয়া নেই, তিনটে দেওয়া আছে। তাহলে এই সমস্তগুলোকে যোগ করে এই যে কেন্দ্র বাদ দিই, তাহলে আমার বাকি যেটা সাবজেক্ট গণিত, সেই গণিতের কেন্দ্রীয় কোণটা বেরিয়ে যাবে। সেটাকেই করব, কত হবে, 180 যোগ 60 যোগ 30 করে দাও, 360 ডিগ্রি। সব কটাকে যোগ করো, যোগ করলে হবে 270, এটা হয়ে যাবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে গণিতের আমার কেন্দ্রীয় কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কে সব থেকে ছোট, কোনটা সব থেকে ছোট, ইংরাজি, 30 ডিগ্রি আছে। তাহলে কোন সাবজেক্টে সে কম নম্বর পেয়েছে, ইংরাজিতে কম নম্বর পেয়েছে। যার কেন্দ্রীয় কোণের মানটা ছোট সেই সাবজেক্টেই সে কম নম্বর পেয়েছে, প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা, কোন বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে, কত নম্বর পেয়েছে সেটা বের করতে বলে, শুধু বিষয়টার কথা বলেছে যে কোন বিষয়ে সে সব থেকে বেশি নম্বর পেয়েছে। এখানে দেখো কোন বিষয়টার, এখানে গণিতের কেন্দ্রীয় কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। দেখেই বুঝতে পারছি যে বাংলা বিষয়ের তার নম্বর বেশি, কারণ বাংলা বিষয়ের কেন্দ্রীয় কোণটার মান বেশি। তাহলে এটার উত্তর হবে কোন বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে, উত্তর করে দিতে হবে বাংলা। এরপরে আমরা পরের পার্টটায় চলে যাচ্ছি, যে এই অঙ্কেরই আরেকটা পার্ট আছে, সেটা বলছে যে এই 300 নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে। তা তার একটা পার্ট অঙ্কে কতটা পেয়েছে, শতকরা কত অঙ্কে পেয়েছে, তার একটা পার্ট কিন্তু আমরা এখানে করে রেখেছি। এই পার্টটাকেই আবার আমরা করব। এটা হচ্ছে যেহেতু প্রথম উত্তরটা বের করার জন্য এই পার্টটা আমাদের দরকার পড়েছিল, সেই পার্টটাই এখন আমরা এই অঙ্কের মধ্যে করব। উত্তরে করে ফেলো যে কেন্দ্রীয় কোণ হিসাবে অঙ্কে পায়, কেন্দ্রীয় কোণ হিসাবে একটু লিখে করতে হবে, অঙ্কে পায়। অঙ্ক মানে গণিত, সমান সমান কত, 180 ডিগ্রি। এখানে যা করেছো তাই 360 ডিগ্রি বিয়োগ 180 যোগ 60 যোগ 30। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অঙ্কে কেন্দ্রীয় কোণ হিসাবে কত পেয়েছে, 270 ডিগ্রি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ হিসাবে অঙ্কে কত পেয়েছে। আমাদের কি বের করতে হবে, আমাদের রয়েছে শতকরা হিসাবে অঙ্কে কত পেয়েছে। তাহলে কেন্দ্রীয় কোণকে এরপরে আমাকে নিয়ে যেতে হবে ভগ্নাংশে। ভগ্নাংশ নিয়ে যাওয়ার পরে আমরা শতকরায় যেতে পারবো, একবারে শতকরায় যাওয়া যাবে না। তাহলে প্রথমে এই যে কেন্দ্রীয় কোণটা বেরিয়ে গেল, এবার আমরা একই রকম ভাবে বের করবো। অতএব ভগ্নাংশ হিসাবে অঙ্কে পায়, ভগ্নাংশ হিসাবে গণিতে পায় বা অঙ্কে পায়, যাই লেখো, গণিতে পায় কত পায়। এটাকে আমরা মুছে দেবো, এটা আমার দরকার নেই, এটা আমরা করে ফেলেছি। এখানে গণিতে পায় কত, কি করে বের করতে হয়, যেটা তার কেন্দ্রীয় কোণ তাকে বৃত্তকলার, যে কোনো বৃত্তকলার মোট কেন্দ্রীয় কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো বৃত্তকলা আঁকো, তো যেটা তার কেন্দ্রীয় কোণ, যে এই সাবজেক্টের যে কেন্দ্রীয় কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাকে 360 ডিগ্রি দিয়ে অলওয়েজ ভাগ। এটা করলেই ভগ্নাংশ হিসাবে গণিতে পায় পেয়ে যাও। কেটে দাও, এটা হবে 1, এটা হবে 4, 1-এর 4 অংশ। যখনই আমরা অংশ পেয়ে গেলাম
ভগ্নাংশতে পেয়ে গেলাম, তখনই আমরা শতকরায় চলে যাবো, কারণ ভগ্নাংশকে আমরা শতকরা চ্যাপ্টারে অনেকবার এরকম করেছি। তাহলে এটাকে আমরা নিয়ে যাবো, অতএব শতকরা হিসাবে গণিতে পায়। খুব ইজি ব্যাপার। শতকরাকে, এই ভগ্নাংশকে 100 দিয়ে যদি আমরা গুণ করে দিই, গুণ করে দাও, 4 দিয়ে এটাকে কেটে দাও, 25, তাহলে হয়ে গেল 25%। এটাই আমাদের এই যে প্রশ্নটা বলেছে, এই 300 নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে, শতকরা 25% নম্বর অঙ্কে পেয়েছে, এটাই হচ্ছে উত্তর। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব, যে পরের অঙ্কে পরের অঙ্কে বলছে যে একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলো পেয়েছে তার একটা ছক দেওয়া হয়েছে। এবার এই নম্বরগুলো দিয়ে তার একটা পাই চিত্র অঙ্কন করতে হবে, সেই নম্বরের একটা পাই চিত্র অঙ্কন করতে হবে। তা সেটা আমরা করব কি করে? সেটা আমরা করার সময় প্রথমেই দেখো, একটা আমরা ছক কেটেছি, এরকম একটা ছক প্রয়োজন হবে। তো ছকটা প্রয়োজনের আগে আমাদের যেটা করতে হবে, তারা সেই ছাত্রী যে নম্বরটা পেয়েছে, সেই নম্বর বাংলাতে পেয়েছে 70, ইংরেজিতে পেয়েছে 60, গণিতে পেয়েছে 90, বিজ্ঞানে পেয়েছে 80, শারীরিক শিক্ষাতে পেয়েছে 60 নম্বর। এবার তাহলে এই নম্বরগুলো যদি পায়, তাহলে মোট সে কত নম্বর পেয়েছে, মোট টোটাল, অতএব সেটাকে আমাকে বের করে নিতে হবে। যে এই যে 5খানা সাবজেক্টে সে যে নম্বর পেল, প্রত্যেক সাবজেক্টে যে নম্বর আছে, সেই নম্বরের ভিত্তিতে তার যে মোট নম্বর কত হলো সেটাকে আমাকে প্রকাশ করতে হবে। পরীক্ষা কত নম্বরের হয়েছে সেটার কিন্তু দরকার নেই, মোট সে কত নম্বর পেয়েছে সেটারই দরকার আছে। তাহলে আমরা লিখবো পরীক্ষায়, এখানে আগে করে নেব, পরীক্ষায় সে মোট নম্বর পেয়েছে। কত? যোগ করে দাও সবকটা, 70 যোগ 60 যোগ 90 যোগ 80 যোগ 60, কত হবে? 6 × 14, 23, 29, 36, 360, অর্থাৎ 360 নম্বরের এখানে পরীক্ষা। 360 নম্বর পেয়েছে মোট সে। এইবার আমরা এই তত্ত্বগুলোকে এখানে লিখে দেব। দেখো, বাংলায় কত পেয়েছে? 70, লিখে দিলাম। ইংরেজিতে কত পেয়েছে? 60, লিখে দিলাম। গণিতে পেয়েছে 90, বিজ্ঞানে পেয়েছে 80, আর শারীরিক শিক্ষায় পেয়েছে হচ্ছে 60। এই পাইচিত্রের এই অঙ্কটি তোমরা যদি মনোযোগ সহকারে ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের যে পাইচিত্রের যে চ্যাপ্টারটা আছে বইতে, সেই চ্যাপ্টারের পাইচিত্রের কোনো অঙ্ক আটকাবে না। শুধু ভালো করে বুঝে নিতে হবে ব্যাপারটা। তাহলে কি করলাম আমরা? মোট কত নম্বর পেয়েছে পরীক্ষায় সেটা আমরা বের করে নিলাম। এবার নম্বরগুলো আমরা বসিয়ে দিলাম। এবার আমরা অঙ্কের ক্যালকুলেশনটা করব। কি ক্যালকুলেশন? দেখো, এখানে নম্বর লিখেছি 70, 60, 90, 80, 60, এরকম ভাবে নম্বর পেয়েছে, তার বিভাজনটা লিখেছি এখানে। এবার নম্বর পেয়েছে ভগ্নাংশে, ভগ্নাংশের হিসাবে কত নম্বর পেয়েছে সেটাকে আমরা বের করতে হবে। কি করে বের করব? বাংলায় পেয়েছে 70, কত নম্বরের মধ্যে মোট কত নম্বর সে পেয়েছে? 360। তাহলে মোট নম্বর দিয়ে প্রত্যেকের নম্বরকে ভাগ করলে নম্বর ভগ্নাংশে যেটা পেয়েছে সেটা বেরিয়ে যাবে। 360। অর্থাৎ এই যে নম্বর ভগ্নাংশে পেয়েছে, এটা বের করতে গেলে কি করতে হবে? সেই সাবজেক্টের নম্বরকে মোট যে নম্বর, তার 5খানা সাবজেক্ট মিলিয়ে মোট যে নম্বর আছে সেই নম্বর দিয়ে, এটা কিন্তু কেন্দ্রীয় কোণ নয়, এটা কিন্তু ভুল করো না, ডিগ্রি দিনই কিন্তু, মোট নম্বর যেটা পেয়েছে সেই নম্বরটা দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের নম্বরকে ভাগ করো। ভাগ করলেই যেটা আসবে সেটাই হচ্ছে ভগ্নাংশে নম্বর পেয়েছে, সেটা বেরিয়ে যাবে। তাহলে 7 × 36,
জায়গা একটু ছোট। পরেরটা একই রকম ভাবে 60/360 কেটে দাও, 6 দিয়ে এটাকে কেটে 6 হয়, এটা 1 হয়, তাহলে হয়ে গেল 1/6। তাহলে প্রথমটা হলো 7/36, দ্বিতীয়টা হলো 1/6। 3 নম্বর গণিত, একই রকম 90কে 360 দিয়ে ভাগ। 360টা কি মোট নম্বর পেয়েছে 360, ভাগ করে দাও 9 দিয়ে 36কে 4, এটা 1, তাহলে হয়ে গেল 1/4। বিজ্ঞান 80, 80কে 360 দিয়ে ভাগ করো, কেটে গেল, এটা হচ্ছে 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো হচ্ছে 9, হয়ে গেল 2/9। সব অংশ কিন্তু বেরোচ্ছে, 7/36 অংশ, 1/6 অংশ, 1/4 অংশ, 2/9 অংশ। সেই জন্য আমার নম্বর ভগ্নাংশে, ভগ্নাংশ মানে তার একক সবসময় অংশেই হয়। 60, 360 দিয়ে ভাগ করো, কেটে গেল, 6 দিয়ে কেটে যাবে 1, তাহলে হয়ে গেল 1/6। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে যে নম্বর পেয়েছে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করে আমরা পেয়ে গেছি। কত ভগ্নাংশ মানে বাংলাতে যে নম্বরটা পেয়েছে অংশের হিসাবে কত, সেটা হচ্ছে বাংলায় পেয়েছে 7/36। ইংরেজিতে কত পেয়েছে 1/6, গণিতে পেয়েছে 1/4, বিজ্ঞানে পেয়েছে 2/9, আর শারীরশিক্ষায় পেয়েছে 1/6 অংশ। এইবার যে ছকটা বলেছে নম্বর কেন্দ্রীয় কোণে, এবার এই প্রত্যেকটা সাবজেক্টের যে নম্বর, সেই নম্বর আমরা কেন্দ্রীয় কোণে বের করব। কেন্দ্রীয় কোণে নম্বর বের করতে পারলেই আমরা পাইচিত্র তৈরি করে ফেলতে পারবো। মানে পাইচিত্র যেটা তৈরি করতে হয় সেখানে কেন্দ্রীয় কোণই প্রয়োজন হয়, অন্য কিছু রাশি দিয়ে পাইচিত্র তৈরি করা যায় না। তাহলে আমরা এবার কেন্দ্রীয় কোণ বের, কেন্দ্রীয় কোণ বের করার কি সিস্টেম, যে অংশটা আছে 7/36 অংশ আছে, 7/36কে যে অংশটাই আসবে, তাকে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। 360 ডিগ্রিটা কোথায় পেয়েছি, এটা নয় কিন্তু। 360 ডিগ্রি কোনটা পেয়েছি, যে কোনো একটা পাইচিত্রে যে মোট যে কেন্দ্রীয় কোণ সেটা হচ্ছে 360, সেখান থেকে পেয়েছি। এটা কিন্তু এটা নয়, 360 নয়, এটা কিন্তু নম্বর, এটা ভুল করো না, এটা হচ্ছে মোট নম্বরের পরিমাণ। আর 360 আমি যেটা বলছি কেন্দ্রীয় কোণ, একটা পাইচিত্রের একটা বৃত্তকলার মোট কেন্দ্রীয় কোণের পরিমাণ হচ্ছে 360, সেই 360। তাহলে সেটা হয়ে গেল 360 দিয়ে এটাকে 60 ডিগ্রি দিতে হবে। এখানে দেখো এই 360ও আমরা ডিগ্রি দিই, সেটা কিন্তু এই নম্বরটা। আর এই যে 360 যেটা ডিগ্রি দিয়েছি, এটা কিন্তু একটা বৃত্তের কেন্দ্রীয় কোণের মোট পরিমাণ, সেই 360। 36 দিয়ে 360কে গুণ করো, কেটে দাও, এটা 10 হবে, 10 ডিগ্রি, তাহলে হয়ে গেল হচ্ছে 70 ডিগ্রি। পরেরটা একই রকম, 1/6, একেও 360 দিয়ে গুণ করতে হবে, 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে কেটে দাও, এটা হয়ে যাবে 60, তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। এটা হচ্ছে 1/4, 1/4কে 360 দিয়ে গুণ করে দাও, ডিগ্রি 360 ডিগ্রি দিয়ে গুণ করে দাও, এটা হয়ে যাবে, কাটলে হয়ে যাবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হয়ে গেল 2/9, 2/9কে 360 ডিগ্রি দিয়ে গুণ করো, কেটে দাও 9 দিয়ে, 40 এখানে, এটা হয়ে যাবে 80 ডিগ্রি। পরেরটা 1/6, একেও 360 ডিগ্রি দিয়ে গুণ করো, 6 দিয়ে কেটে দাও, এটা 60 হবে, তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। প্রত্যেকটা সাবজেক্টের আমরা কেন্দ্রীয় কোণ পেয়ে গেছি। বাংলার যে নম্বর তার কেন্দ্রীয় কোণ হচ্ছে 70 ডিগ্রি, ইংরাজি 60 ডিগ্রি, গণিতের 90 ডিগ্রি, বিজ্ঞানের 80 ডিগ্রি, আর শারীরশিক্ষার 60 ডিগ্রি। এবার আমরা পাইচিত্র আঁকবো। পাশের সাহায্যে পাইচিত্র আঁকতে হবে, কিন্তু হাতে পাইচিত্র আঁকলে হবে না, এবং পেন্সিল দিয়ে আঁকতে হবে, পেন দিয়ে আঁকলে কিন্তু হবে না। কম্পাসের সাহায্যে কম্পাসকে বসিয়ে যে কোনো ব্যাসার্ধের তোমরা প্রথমে বৃত্ত এঁকে নেবে, যে কোনো ব্যাসার্ধ। আমি এখানে হাতে এঁকে নিচ্ছি, বড় করে রাখি।
এঁকে নেওয়ার পরই আমরা কি পেয়ে যাব, একটা কেন্দ্র পেয়ে যাব। যেহেতু তোমরা কম্পাসে আঁকছো, কেন্দ্র পেয়ে যাবে। কেন্দ্র পেয়ে গেলেই একটা সোজা সরল রেখা এই সাথে যুক্ত করে দেবে। কিভাবে আঁকবে পাইচিত্র, কিভাবে আঁকবে পাইচিত্র কিন্তু হাতে আঁকলে হবে না, কম্পাস এবং চাঁদা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু হবে না, নাহলে কিন্তু ভুল কেটে ওই পাইচিত্রের জন্য যে নম্বরটা বরাদ্দ থাকবে সেই নম্বর কিন্তু গেল। তা পাইচিত্র আঁকতে হবে কিভাবে ভালো করে দেখে নাও। প্রথমে একটা বৃত্ত আঁকবে তোমরা কম্পাসের সাহায্যে, পেন্সিল ব্যবহার করতে হবে, পেন দিয়ে আঁকা যাবে না। কম্পাসের সাহায্যে একটা বৃত্ত আঁকবে, কেন্দ্র যেটা আসবে তার সাথে একদম সোজাসুজিভাবে বৃত্তের পরিধিকে যোগ করে দেবে। যোগ করে দিয়ে একটা চাঁদা নেবে, চাঁদা এখানে বসাবে। চাঁদার যে মাঝখানটা আছে, একটা চাঁদা তো এরকম চাঁদা, এইখানটা দেখবে একটা মাঝখানে একটা দাগ আছে, সেই পয়েন্টটা এই পয়েন্টে মেশাতে হবে। এই পয়েন্টে মেশানোর পরেই দেখবে এই দিক থেকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 থেকে ঘুরতে ঘুরতে এই দিকে গিয়ে 180-তে গিয়ে শেষ হয়েছে। আবার এদিক থেকেও 0, 10, 20, 30, 40, 50 করে এই দিকে দুদিকেই টান আছে। এই দিক থেকেও তুমি মাপতে পারবে, এই দিক থেকেও মাপতে পারবে, যেদিকে দাগ টানা হয়েছে সেই দিক থেকেই মাপতে হবে। চাঁদার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা এইখানটায় বসাতে হবে। বসানো হলো। আর যে একদম নিচে যে প্রথম দাগটা রয়েছে সেই দাগটা এই দাগের সাথে মিশবে। তারপরে তোমরা এভাবে গুনবে, ওখানে সব 0 থেকে শুরু, 10, 20, 30, 40 এই দিক থেকে যেহেতু আমরা করছি, এই দিক থেকেই আমরা কাউন্টিংটা শুরু করবো। তো কাউন্টিংটা শুরু করে প্রথম আমার কত আছে 70 ডিগ্রি, তাহলে আমরা 70 ডিগ্রিতে যাব। 70 ডিগ্রি মোটামুটি ধরো এইরকম একটা জায়গায় 70 ডিগ্রি আসবে, এটাকে আমরা টেনে দেবো। প্রথমটা আমার হয়ে গেল, বাংলাটা আমার হয়ে গেল। এটা হচ্ছে 70, লিখে দাও বাংলা, এটা হচ্ছে 70 ডিগ্রি। এবার চাঁদাটাকে তুলে নিলে, চাঁদাটাকে এবার এইভাবে এই বিন্দুটাকে আবার এখানে টাচ করাতে হবে, দিয়ে চাঁদার যে এই যে রেখাটা আছে সেই রেখাটাকে এই রেখাটার সাথে মেশাতে হবে যেখানে শেষ হয়েছে। বুঝতে পারছো, প্রথমে আমরা এই দাগের সাথে চাঁদার নিচের দাগটা মিলিয়েছিলাম, এবার চাঁদার এই যে নিচের দাগটা আছে সেটা আমরা এই দাগের সাথে মেশাবো। আর এই বিন্দুটা থাকবে চাঁদার এই বৃত্তের এই পয়েন্টে। হয়েছে। এবার আবার সেই 0 থেকে গুনতে থাকো, কত আছে 60, 0 থেকে গুনতে থাকো, মোটামুটি এইখানে একটা 60 হবে। তাহলে আমরা সেটা টেনে দিলাম, হয়ে গেল। এটা হয়ে গেল 60। ইংরাজি লিখে দাও, ইংরেজি কত 60 ডিগ্রি। একই রকম ভাবে আবার চাঁদাটাকে বসাও, এই দাগের সাথে এই দাগটাকে মেশাও, এই দাগের সাথে এই দাগটাকে মেশাও, মিশিয়ে তো কত ডিগ্রি 90 ডিগ্রি, মোটামুটি ভাবে এইরকম ভাবে একটা 90 ডিগ্রির জায়গা তুমি পাবে। সেটা হয়ে গেল কি গণিত, 90 ডিগ্রি। এরপরে কি আছে, পরেরটা আছে বিজ্ঞান। একই রকম ভাবে বিজ্ঞান আমরা কত পাবো, বিজ্ঞান আমরা পাবো 80। বিজ্ঞান আর বাকিটা যেটা পড়ে থাকবে সেটাকে তোমরা আবার চাঁদাটাকে ঘুরিয়ে চাঁদাটার এই বিন্দুটা এই দাগের সাথে মিশিয়ে এই পয়েন্টটাকে এনে এখান থেকে কাউন্ট করে দেখবে এই দাগ পর্যন্ত সেটা 60 হয়েছে। যদি এই দাগ পর্যন্ত 60 না হয় তাহলে বুঝতে হবে তোমাদের এখানে কাটতে গিয়ে ভুল হয়ে গেছে, কারণ সব মিলিয়ে এই পুরো বৃত্ত করাটা সম্পূর্ণ হবে। এই 60 ডিগ্রিটা কিন্তু পরে যখন মাপবে, এইখান থেকে এই পর্যন্ত মাপবে কেন্দ্রীয় কোণটা, তখন কিন্তু এই 60ই আসবে, অন্য কিছু হবে না। সামান্য একটু এদিক ওদিক হতে পারে, 1 দাগ 2 দাগ, 1 ডিগ্রি 2 ডিগ্রি এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই, কিন্তু 5 ডিগ্রি 10 ডিগ্রি যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু এর জন্য নম্বর পাবে না তোমরা। তাহলে এই আঁকাটাকে কিন্তু সুন্দর করে আঁকতে হবে, পরিষ্কার করে আঁকতে হবে। এটাই আমার হয়ে গেল। পরেরটা আছে শারীর শিক্ষা। এটা কিন্তু হবে কত 60 ডিগ্রি। এটাই আমার হয়ে গেল এই অঙ্কের পাইচিত্র।
সেটা ভালো করে তোমরা বুঝে নাও। একবারে যদি না বোঝো ভিডিওটাকে বারে বারে দেখবে, তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝে যাবে। আমি একদম পরিষ্কার করে ক্লিয়ার করে সব থেকে সহজ করে বলে দিয়েছি। একবারে না বুঝলে দুবার, তিনবার, চারবার দেখবে, বুঝবেই তোমরা। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক দেখো, একটা জ্যামিতির একটা অঙ্ক দিয়েছে। সেই অঙ্কগুলোর যে প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নটা করার আগে আমরা একটা ছবি বুঝে নেব। সেই ছবিটা যদি আমরা বুঝে নিই, তাহলে প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরাই করতে পারবো। দেখো, এটা একটা রম্বসের চিত্র। রম্বসটা দেখতে কিরকম, নিমকির মতো। অর্থাৎ রম্বসের এই যে বিপরীত বাহুগুলো আছে, এই বিপরীত বাহুগুলো পরস্পর কিন্তু সমান্তরাল, একটার সাথে আরেকটা সমান্তরাল। ভালো করে বুঝে নাও। রম্বসের যে প্রপার্টিসগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো তোমরা বুঝে নাও। একটা রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল। যদি আমরা নাম দিই এ বি সি ডি, নাম দিই, তাহলে হচ্ছে এ বি সমান্তরাল হচ্ছে ডিসি, এবং হচ্ছে এডি সমান্তরাল হচ্ছে বিসি। রম্বসের সবকটা বাহুর মাপ কিন্তু সমান, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য যা, বিসি বাহুর দৈর্ঘ্যতা, ডিসি বাহুর দৈর্ঘ্যতা এবং এডি বাহুর দৈর্ঘ্যতা। অর্থাৎ এটা যদি 5 সেন্টিমিটার হয়, সবকটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে কি কি পেলাম? বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আর কি পেলাম? বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান। রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য সমান। বিপরীত কোণ, এই কোণের সাথে এই কোণের মাপ কিন্তু সমান হবে রম্বসের ক্ষেত্রে। সেটা যাই হোক, এই কোণের সাথে এই কোণের মাপ কিন্তু সমান হবে, এবং বি কোণের সাথে ডি কোণের মাপ সমান হবে। তাহলে রম্বসের বিপরীত কোণ পরস্পর সমান, বিপরীত কোণের মান পরস্পর সমান। আর একটা কি? আর একটা, রম্বসের এই যে কর্ণ, এই একটা কর্ণ বিডি এবং এসি কর্ণ, কর্ণের দৈর্ঘ্য কিন্তু রম্বসের ক্ষেত্রে সমান না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের মাপ সমান হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্যর মাপ সমান নয়। অর্থাৎ এই কর্ণটার মাপ যা, এই কর্ণটার মাপ কিন্তু তাই নয়। ঠিক আছে? আরেকটা কি? আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য দিয়ে রম্বসের অনেক অঙ্কও হয়। সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করা। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। অর্থাৎ, এবং এইখান থেকে যে ভাগ হয়েছে দুটো কর্ণ, এইখান থেকে এইটুকুর মাপ, এখান থেকে এইটুকুর মাপ, এটার নাম যদি ও দিই, তাহলে হচ্ছে এও সমান সমান ওসি, এবং হচ্ছে ও বি সমান সমান হচ্ছে ওডি। এটা কিন্তু রম্বসের একটা বিশেষ বৈশিষ্ট্য। রম্বসের যে কর্ণদ্বয়, সেই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে রম্বসের প্রপার্টিস, বৈশিষ্ট্য। এবার দেখো আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্ন দেখো, পেয়ে গেছো তোমরা। সব বাহুগুলির দৈর্ঘ্য বলেছিলাম কি? সমান। বিপরীত কোণগুলির পরিমাপ সমান, এটাও বলে দিয়েছি। সাধারণ কর্ণগুলির দৈর্ঘ্য কি? কর্ণগুলো সমান না অসমান? অসমান, বলে দিয়েছি অসমান। কর্ণগুলি পরস্পরকে দেখো, বললাম একটু, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তা হয়ে গেল। তা আমাদের ক্লাস 8-এর অ্যাক্টিভিটি আজকে কমপ্লিট হয়ে গেল। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে ক্লাস 8-এর পাঠ্য বইয়ের সমস্ত চ্যাপ্টারের অঙ্ক পর 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 আসতে থাকবে। এখনও যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দাও। তারপর এই চ্যানেলে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক আসতে থাকবে। তা ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।